ছি শামীম, আমার ভাবতেও অবাক লাগছে। তুমি আমার স্বামী, তুমি কি করে পারলে আমার বোনের সঙ্গে এমন একটা জঘন্য কাজ করতে? ও তো তোমার ছোট বোনের মতো, ওর সাথে এমনটা কি করে করতে পারলে তুমি? আমার এখন নিজের উপর ঘৃণা হচ্ছে যে একসময় আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমি যদি একটু বুঝতাম তুমি একটা দুশ্চরিত্র, তাহলে কখনোই তোমাকে ভালোবাসতাম না। আলভি, তুমি আমাকে ভুল বুঝছো। অন্তত তুমি তো আমাকে বুঝবে। আমি এমন কাজ করতে পারি না। সব তো চোখের সামনেই দেখতে পাচ্ছি, তারপরও কি করে তোমাকে বিশ্বাস করব? আলভি, সব চোখের দেখা সত্যি হয় না। কোনটা সত্য কোনটা মিথ্যা, এখন কোনটা বিশ্বাস করব? আমি তোমার দিকে তাকাতে পারছি না, আমার চোখের সামনে থেকে চলে যাও। আপনারা ভাবছেন তো এসব কি হচ্ছে? তো বলছি শুনুন। এতক্ষণ যে কথা বলল সে আমার স্ত্রী আলভি ইসলাম। আর কেন এমন হলো সেটা জানতে হলে আমাদের গল্পের সঙ্গে থাকুন। আপনারা আমার নাম তো শুনলেন, আমি শামীম। মধ্যবিত্ত পরিবারে জন্ম। পরিবার বলতে আব্বু আম্মু, ছোট বোন সানিয়া, আপু সাবিয়া, দুলাবের সঙ্গে বিদেশে থাকে। আমি ভার্সিটিতে পড়ি। বন্ধুবান্ধব সবাই আমাকে খুব ভালোবাসে, আর কয়েকটা প্রাইভেটও পড়াই। আজ একটা কল এসেছিল, একটা বাচ্চাকে পড়াতে হবে। আমি রাজি হয়ে যাই, কারণ আমাদের যা অবস্থা তাদের সংসার ভালোভাবে চলে না। তাহলে ভার্সিটির খরচ চালাবো কী করে? তাই প্রাইভেট পড়াই। আমি বাচ্চাটার বাসায় এলাম, একটা মেয়ের সঙ্গে ধাক্কা খেলাম। আমি টাল সামলাতে না পেরে পড়ে যেতে গেলে মেয়েটা ধরে নেয় আর বলে, কি ঠুনকো শরীর রে বাবা, একটু ধাক্কা লাগলো কি লাগলো না, অমনি পড়ে যাচ্ছিস। সরি, আমি আসলে বুঝতে পারিনি। আপনি কে? আমি কে পরে বলছি, তার আগে বলুন আপনি কে, আর এখানে কেন? আমি শামীম হোসেন। এখান থেকে একটা ফোন এসেছিল, আতিক নামের কাউকে পড়াতে হবে বলছিল। আচ্ছা, আপনি আতিকের মাস্টার? হ্যাঁ, এবার বলুন আপনি কে? আমি আলফি ইসলাম, আতিকের আপু। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাকে কি আমার স্টুডেন্টের সঙ্গে পরিচয় করে দেবেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আসেন আমার সঙ্গে। আলভি আমাকে ওর সঙ্গে বাসার ভিতরে নিয়ে যায়। বাসায় যেতেই একজন মধ্যবয়স্ক মহিলা বলে ওঠেন, আলভি মা, উনি কে? ওনাকে বাসায় নিয়ে এলি? আমি, উনি আতিকের টিচার। আচ্ছা, তা বাবা তোমার নাম কি? জি আন্টি, আমার নাম শামীম হোসেন, একজন স্টুডেন্ট। আচ্ছা বাবা, ঠিক আছে। তবে একটা কথা বাবা, হ্যাঁ বলুন না আন্টি। আমার ছেলেটা খুবই দুষ্টু, তুমি ওকে পড়াতে পারবে তো? চেষ্টা করবো আন্টি। ওকে আমি, তুমি ওনার সঙ্গে কথা বলো, আমি ভার্সিটি গেলাম। ওকে আম্মু, তুমি যাও। আলভি চলে যায়। আমি ওনার মায়ের সঙ্গে কথা বলে ছেলেটার কাছে দেখা করতে যাই। ছেলেটা আমাকে বাসায় দেখে আমাকে তাড়াতে দরজার মাথায় ঠান্ডা পানি ঝুলিয়ে রাখে। আমাকে ঢুকতে দেখে ছেলেটা পানির বালতি আমার উপর উল্টে দেয়। আমি ঠান্ডায় কোকিয়ে ওঠে, তবু হার না মেনে ছেলেটার কাছে গিয়ে বলি, এটা কি হলো? ঠিক হয়েছে। আপনাকে কে বলছে আমাকে পড়াতে? আমার পড়তে ভালো লাগে না। তাই বললে হয় ভাই? তোমার এখন অল্প বয়স, এই বয়সে পড়াশোনা না করলে কি করবে? আমি কি করব না করব সেটা আপনাকে ভাবতে হবে না, আমার ব্যাপার আমি দেখে নিব। সে ঠিক আছে, কিন্তু আজকের পর তোমার সব দায়িত্ব আমি নিয়েছি। তাই তুমি যাই করো না কেন, আমি তোমাকে মানুষের মতো মানুষ করেই যাবো এখান থেকে। তোমার যা করার করে নাও। ঠিক আছে স্যার, আমিও দেখি আপনি কিভাবে টেকেন এইখানে। ঠিক আছে, দেখে নিও, আমিও তোমার মাস্টার হবই। আর আমিও বলে দিলাম আমি আপনাকে তাড়িয়ে ছাড়বো। ওকে, ডিল ডান। তোমাকে আমি 1 সপ্তাহ টাইম দিলাম। তুমি যদি আমাকে এই 1 সপ্তাহের মধ্যে তাড়াতে পারো তবে আমি তোমাকে পড়াবো না, আর যদি না তাড়াতে পারো তবে তোমাকে আমার কাছেই পড়তে হবে। ওকে ডান, আপনার শর্ত আমি রাজি। আতিকের সঙ্গে কথা বলে নিচে নেমে আসি। নিচে আসতেই আলবির মা বলে, বাবা শামীম, কি মনে হয় তুমি পারবে আমার ছেলেটাকে মানুষ করতে? পারবো আন্টি, একটু ঠেরা, তবে চিন্তা নেই, আমি ওকে পড়াবো। ওকে, দেখো ওর দুষ্টুমির কাছে টিকে থাকতে পারো কিনা। ঠিক পারবো, আমাকে যে টিকে থাকতে হবে আমার পরিবারের জন্য। মনে মনে কথাটা বললাম। আচ্ছা বসো, কিছু খাবার বানিয়ে দেই। না আন্টি, আজ আর কিছু খেতে পারবো না, এখন আমাকে বাসায় যেতে হবে। একটু কিছু বাবা। না আন্টি, অনেকটা দেরি হয়ে গেল, এখন থেকে এখানে তো যাওয়া আসা লেগেই থাকবে, তখন খাবো না হয়, এখন আসছি। ওকে বাবা, এসো। আমি আলবির মার থেকে বিদায় নিয়ে ভার্সিটিতে আসি। আমার ফ্রেন্ডরা এসে হাজির।
শফিকও তাইবা এসে বলে, কিরে বন্ধু, কোথায় ছিলি? ফোনে পেলাম না। শফিকের কথা শুনে ফোনটা হাতে নিয়ে দেখি সত্যি সুইচ অফ। মনে হয় চাপে হয়ে গেছে, বুঝতে পারিনি। তা বল, আর সবাই কই? কোথায় আবার, আজ ঈশার জন্মদিন, ওটাই ব্যবস্থা করতে গেছে সবাই। আচ্ছা, আজ ঈশার জন্মদিন? আমার তো মনেই ছিল না। ঈশা কোথায়? ঈশা বাসায় আছে, আজ ওকে দেখতে ছেলের বাড়ি থেকে লোক আসবে। আচ্ছা, আজকেই ওর উপর এত জ্বর? তা আমাদের প্রেমিক পুরুষ ঈশার বয়ফ্রেন্ড ঈশান কই? আজকের সব ব্যবস্থা তো ঈশানে করছে, আজকের খরচও ঈশানের। তাই নাকি? লাভার বয় জেগে উঠেছে, তাই ঈশান জানে আজ ঈশাকে দেখতে লোক আসছে? না, ঈশান জানে না, ঈশা বলতে দেয়নি। আচ্ছা, ওসব ছাড়, এখন ক্লাসে যাই চল। হ্যাঁ চল। তাই বা, তোর বোনের ওই বান্ধবীর খবর কি? কোন বান্ধবী? আরে কি নাম যেন? হ্যাঁ, আফনি। ও কি একটা কোর্স করতে ইউকে গেছে, মাস 3 পরে আসবে, বোন বলছিল। আচ্ছা। কি ব্যাপার বলতো, তুই আজ ওর কথা জানতে চাইছিস? এমনি জানতে চাইছি, কেন জানতে পারি না? না, তেমন কোনো ব্যাপার নয়, হঠাৎ আজ ওর কথা জিজ্ঞাসা করলি তো তাই। এই অবনীটা কে শুনি? আমার বোনের স্কুল ফ্রেন্ড। আচ্ছা চল, এখন ক্লাসের দিকে যাচ্ছি। এমন সময় আলভির সঙ্গে দেখা। আলভি আমাকে দেখে আমার কাছে এসে বলে, আরে স্যার, আপনি এখানে? আলভির কথা শুনে তাইবা ও শফিক অবাক। আমি বলি, এ কি বলছেন আপনি? আমি আপনার স্যার নাকি? না মানে, আমি আপনার নাম ভুলে গেছি, আর আপনি আমার ভাইয়ের মাস্টার, তাই স্যার বলে দিলাম। সরি, কিছু মনে করবেন না। ইটস ওকে, আমি শামীম, আপনি শামীম বলবেন। কিন্তু এটা কি করে হয়? কেন হয় না? হওয়ালেই হয়। আপনি নাম ধরবেন। আর আপনি এখানে? এটা আমার ভার্সিটি, আর আপনি? কি, এটাই আপনার ভার্সিটি? এটা তো আমারও ভার্সিটি। আপনিও এই ভার্সিটির স্টুডেন্ট? আগে দেখিনি তো। আমিও তো আগে দেখিনি। আজব একটা দুনিয়া, দুজনে একই ভার্সিটিতে পড়ি, অথচ কেউ কাউকে চিনি না। আপনার ইয়ার কত? ফাইনাল ইয়ার। আর আপনার? আমার সেকেন্ড। আচ্ছা, এখন চলে, ক্লাস আছে, পরে কখনো কথা হবে। আমাদের দুজনের কথা শুনে তাইবা ও শফিক প্রশ্নসূচক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাদের বললাম, কি হলো, কি দেখছিস ওইভাবে আমার মুখের দিকে? দুজন বলে ওঠে, মেয়েটাকে কি বলছিস ওইসব? হ্যাঁ বল বল, মেয়েটা কে? তোকে স্যারি বা বললো কেন? সব বলছি, আগে ক্লাসে চল। বলি তিনজনে ক্লাসে এলাম, মাঝের বেঞ্চে গিয়ে বসলাম। তাইবা আবার বলে, এবার বল। আরে বলছি, অত অস্থির কেন? অস্থির হব না আমরা? একটা মেয়ে তোকে স্যার বলছে, ব্যাপারটা জানতে হবে না? এখন বল, কোনো ভঙ্গিতা না করে। ওকে বলছি, ওর নাম আলবি ইসলাম। আজকে ওর সঙ্গে আমার পরিচয় হয়। কখন হলো? এই তো 1 ঘন্টা আগে ওর বাসায়। ওর বাসায় মানে কি? মনে আছে, আজ একটা বাচ্চা ছেলেকে প্রাইভেট পড়ানোর জন্য ফোন আসে আমার। সেখানে ওই মেয়েটার সঙ্গে আমার দেখা হয়। মেয়েটা ওই ছেলেটার আপু। ও ও, এবার বুঝতে পারলাম ব্যাপারটা। ওর ভাইয়ের টিচার বলে মেয়েটাও তোকে স্যার বানিয়ে নিল? হ্যাঁ ঠিক তাই। এখন চুপচাপ ক্লাস কর, না হলে প্রফেসর কেলানি দেবে। ওকে ওকে, তবে যাই বল দোস্ত, মেয়েটা সেই লেভেলে সুন্দরী আছে। ও ও, মেয়েটা সুন্দরী? আমি সুন্দর না? তুই সুন্দরী, তবে আমাদের বন্ধু হিসাবে জিএফ বানাতে হলে তো এমন সুন্দরী মেয়েকেই তো চাই। ওরা দুজন তর্ক করতে আছে, আমি সেদিকে মন না দিয়ে পড়ায় মন দিলাম। সব ক্লাস শেষ করে ঈশান ও বাকিদের কাছে যাই। ওদিকে ঈশা সেজেগুজে বসে আছে। একটু পর তাইবা গেল ঈশার কাছে। ঈশা তাইবাকে দেখে বলে, তোর এই টাইম হলো আসার? সরি আর ক্লাস ছিল। আর তুই তো জানিস শামিনের সঙ্গে থাকলে সব ক্লাস শেষ না করলে আসতেই পারবো না, তাই তো সব ক্লাস শেষ করে আসতে দেরি হয়ে গেল। তুই বল, তোর খবর কি? আর খবর, একা একা বসে আছি, ভালো লাগছে না। আব্বু আম্মুকে এখনো ঈশানের কথা বলতেই পারছে না। ঈশানের কি খবর? ও আমাকে খুঁজেনি আজ ভার্সিটিতে? এবার আমি কি বলবো? ওকে তো সবাই সারপ্রাইজ দিতে চাই, তাই তো সকাল থেকে ঈশান পার্টির ব্যবস্থা করছেন। ওই কুত্তি, কোথায় হারিয়ে গেলি? বল, ঈশান কোথায়? ও আমাকে আজ মিস করেছে? করছে তো, অনেক মিস করছে। তুই তো ওকে একটা কলও করিসনি। কি করব বল, আমি তো ওকে কষ্ট দিতেই চাই না। এখন ও এসব শুনলেই কষ্ট পাবে, সেটা আমি চাই না।
আমি ওর সঙ্গে দেখা করে ওর সব রাগ ভেঙে জল করে দেব। ওইদিকে আলভি ভার্সিটি থেকে বাসায় আসবে, রাস্তায় দাঁড়িয়ে আছে গাড়ির জন্য। এমন সময় তার ফ্রেন্ড সেতু এসে বলে, ওই তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোর গাড়ি কোথায়? আরে গাড়িটা খারাপ হয়ে গেছে, তাই রঘু একটা সার্ভিস করাতে নিয়ে গেছে। আচ্ছা বুঝলাম। আচ্ছা একটা কথা বলবো, কিছু মনে না করলে। হ্যাঁ বল না। আজ দেখলাম একটা ছেলের সঙ্গে ভার্সিটিতে কথা বলছিলি, ছেলেটা কে? ওর নাম শামীম, আমাদের ভার্সিটির সিনিয়র আর আমার ভাইয়ের প্রাইভেট টিউটর। ও আচ্ছা। কথা বলতে বলতে রঘু এসে তাদের সামনে দাঁড়ায়। রঘুকে দেখে আলভি বলে, রঘু কি ব্যাপার, এত জলদি চলে এলে? গাড়ি না সার্ভিসে নিয়ে গেলে? আপু, গাড়ি ঠিক ছিল, ইঞ্জিনে একটা তার খুলে গিয়েছিল, আমি খেয়াল করিনি। তারপর একজন ছেলে গাড়িটা দেখে ঠিক করে দিল। আচ্ছা চলো। আসুন আপু। আলভি সেতুকে দেখিয়ে দিয়ে রঘুকে বলে, রঘু, জি আপু। যাওয়ার পথে সেতুকে ওর বাসার সামনে নামিয়ে দিবে। ওকে আপু। বলেই রঘু সেতুর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেতু রঘুর দিকে। আলভি সেতুকে ঠেলা দিয়ে বলে, ওই কি হলো তোর? চাচু হয়ে দাঁড়িয়ে গেলি কেন? গাড়ি তোট। রঘু দরজা। হ্যাঁ আপু, করছে। বলেই যেই না দরজা খুলতে যাবে সেই সময় রঘুর হাতে একটা হাত স্পর্শ করে। রঘু তাকিয়ে দেখে সেতু তার দিকে তাকিয়ে আছে। রঘু নিজেকে কন্ট্রোল করে নিয়ে বলে, আপামনি আপনি উঠে পড়ুন। সেতু ও আলভি গাড়িতে উঠে বসে। রঘুর গাড়ির আয়না এমনভাবে আছে তাতে রঘু সেতুর মুখে খুব ভালোভাবে দেখতে পাচ্ছে। সেতু আলভির সঙ্গে কথা বলছে আর মাঝে মাঝে রঘুকে দেখছে। কিছুক্ষণ পর গাড়ি এসে থামে সেতুর বাসার সামনে। আলভি বলে, যা, কথা বলতে বলতে তোর বাসায় চলে এলাম। আলবি আজ বাসায় চল, আম্মু তোকে যেতে বলেছিল। আজ নয় রে, পরে আসবো। আজ উনি আতিককে পড়াতে আসতে পারে, ওনাকে দেখতে খুব ইচ্ছে করছে, তাই আজ তোর বাসায় যাব না। একটু চল। না রে, আজ হবে না, তুই ভাবিস না, পরে আসবো। রঘু চলো। জি আপু। বলেই গাড়ি স্টার্ট করে আর যাওয়ার আগে একবার সেতুকে দেখতে ভুলল না। বাসায় এসে আলভি তার আম্মুকে বলে, আমি আতিক কোথায়? আতিক রুমে আছে, পড়ছে হয়তো। ওর টিউটর এসেছে। না, ও আজ আসবে না, ওর কি কাজ আছে, তাই কাল থেকে আসবে। কথাটা শুনেই আলভির মন খারাপ হয়ে যায়। ওপর থেকে আতিক কথাটা শুনে মনে মনে ভাবে, মনে হয় ছাড় ভয় পেয়ে গেছে, তাই আসছে না। বাহানা করছে কাজ আছে। ও কাজ টাজ কিছু না, আসবে না তাই বাহানা দিচ্ছে। দেখলেন তো স্যার, আপনিও আমার দুষ্টুমির কাছে হার মানলেন। বলেই আতিক একটা শয়তানি হাসি দিয়ে রুমে চলে যায়। এদিকে আলভির মন খারাপ হয়ে যায়। সে মনে মনে ভাবে, কি ব্যাপার, উনি এলেন না কেন? আমি ওনার জন্য সেতুর বাসেও গেলাম না, আর উনিও এলেন না। আচ্ছা, উনি আসেননি তো কি হয়েছে? আমার মন ওনাকে দেখতে চাইছে কেন? এই আলফি, তুই কি পাগল হলি? নিজের কাজে নিজে মন দে, ফালতু কথা ভেবে সময় নষ্ট। ওনাকে কোথায় আজকেই দেখলাম, আর দেখি ওনার কথা মনে হচ্ছে। এগুলো পাগলামি নয় তো কি? কেউ শুনলেও তো হাসবে। এইসব 7-5 ভাবছে। এমন সময় তার দাদা আনিক কল করে। ফোন দেখে ফোন রিসিভ করে বলে, হ্যাঁ ভাইয়া বলো। কোথায় তুই? বাসায় আছি ভাইয়া। ওকে, বাসায় থাক, আমি আসছি। মানে তুমি দেশে? হ্যাঁ আমার পাগলি বোন, আমি দেশে একটু পর বাসায় আসছি। আর বোন, ও আতিক কোথায়? আতিক বাসায় পড়তে বসেছে। আর বোন? বোন কোথায়? বোন বিদেশে স্টাডি কমপ্লিট করতে। আচ্ছা ঠিক আছে, তোরা থাক, আসছি। আনিক আসছে শুনে আলভি দৌড়ে গিয়ে তার মাকে বলে, আমি হ্যাঁ বল। আমি ভাইয়া আসছে। কি বলছিস, তাই নাকি? আমার বড় খোকা আসছে? আমি ভাইয়া ফোন করেছিল, আসছে। যাক বাবা, এতদিনে আমার ছেলেটা বাসায় ফিরেছে। এদিকে আমি ঈশান শফিক সাজানোর কাজ প্রায় কমপ্লিট করে দিয়েছি। ওইদিকে তাইবা ওই ঈশা শুনে যারা দেখতে আসবে বলেছিল তারা কোনো কারণে আজ আসছে না, পরে আসবে। কথাটা শুনে দুজনে খুব খুশি হয়। তাইবা এই বাহানা ঈশাকে বলে, ঈশা, একটা কথা বলবো। বল, কি বলতে চাস? ওরা আসছে না, এই আনন্দে কোথাও ঘুরতে যাবি? কোথায় যাবি? আমি একটা জায়গায় তোকে নিয়ে যাব, কিন্তু কিন্তু কি? তোর চোখ বন্ধ করে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবি?
যে চোখ বন্ধ করেই নিয়ে যেতে হবে? চল না, দেখতেই তো পাবে। ওকে চল। তাইবা আমাদের ফোন করে সব বলে, আমরা সেই মতো কাজ করি। একটু পর তাইবা ঈশাকে নিয়ে আসে। ঈশা গ্রাউন্ডে পা দিতে ঈশান একটা গান গায় গিটার বাজিয়ে, আর ঈশার উপর ফুলের বর্ষণ হয়। ঈশা অবাক হয়। ঈশা ঈশানের কাছে গিয়ে জড়িয়ে ধরে বলে, জান, তুমি আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছো? তোরা আমাকে কিচ্ছু বলিসনি। কি করে বলতাম? ঈশানের মেহনত বেকারে যেত না, তোকে বলে দিলে। জান, তুমি খুশি হয়েছো তো? আমি খুব খুশি বাবু। এবার আমরা সবাই হ্যাপি বার্থডে বলি। তা শুনে ঈশা আরো অবাক হয়ে বলে, আজ আমার জন্মদিন, আমার মনেই ছিল না তোরা সবাই এভাবে আমাকে সারপ্রাইজ দিবি। আমি তো কখনো ভাবিনি। শফিক, তাইবা এবার লাভারদের একটু প্রেস দে, ওরা ওদের মতো একটু সময় কাটাক। হ্যাঁ ভাই, ঠিক বলেছিস। ঈশান থাক তোরা, আমরা আসছি। তোরা এখনই কোথাও যাবে? আর তো আনন্দ বাকি। আমাকে যেতে হবে ভাই, আমার আম্মু আব্বু চিন্তা করবে। কিন্তু ভাই, আবার পরে হবে, আজ আর নয়, অনেকটা রাত হয়ে গেছে। এমন সময় আমার ছোট বোন সানিয়া কল করে। আমি তাদের বলি, দেখ বোনও কল করেছে, আমি আর থাকতে পারবো না, তোরা এনজয় কর বলে চলে এলাম। সবার মন খারাপ হয়ে গেল, কিন্তু কিছু করার নেই। ফোন রিসিভ করে বাইরে বেরিয়ে আসি। হ্যাঁ বোন বল। ভাইয়া তুমি কোথায়? আমি বাসায় ফিরছি। আচ্ছা শোনো না ভাইয়া, হ্যাঁ বল। আসার সময় বাসার সামনে যে ফুচকা দোকানটা আছে না, ওখান থেকে আমার জন্য ফুচকা নিয়ে আসবে। বোনের কথা শুনে পকেটে হাত দিয়ে দেখি চারানা পয়সাও নেই। কি করব বুঝতে পারছি না। এমন সময় গাড়ে কারো হাতের স্পর্শ পেলাম। গাড় ঘুরিয়ে দেখি শফিক। শফিক তুই এখানে? হ্যাঁ, কেন? আমি থাকতে পারি না? না সেটা নয়, আসলে তুই তো চলে গিয়েছিলি তাই বললাম। আবার এলি? হ্যাঁ, তোর জন্য এলাম। আমার জন্য এলি মানে কি? মানে হলো, তখন তোর কথা শুনেছিলাম, পার্টিতে কাউকে কলে বলেছিলি বাড়ি ফেরার মতো টাকা নেই তোর কাছে, তখনই দিতাম, কিন্তু তুই যখন নিতিস না জানি, তখন বাইরে এসে বলছি। এসব কেন ভাই? আমি ঠিক চলে যেতে পারবো, এইটুকুন তো পথ। মানলাম হেঁটে বাসায় চলে যাবি, কিন্তু বোনের জন্য ফুচকা কি করে নিয়ে যাবি? তুই? আমি তোর সব কথা শুনেছি, বোনের সঙ্গে যে কথা বলছিলি। এই নে 1000 টাকা রাখ। না ভাই লাগবে না, ম্যানেজ করে নেব। চুপ কর, আর যেটা বলছি সেটাই কর, বেশি মাতব্বাড়ি করবি না। বলে শফিক আমার হাতে 1000 টাকা দিয়ে পালিয়ে যায়। আমি সত্যি খুব ভাগ্যবান যে ওর মতো একটা বন্ধু পেয়েছি। বাসায় গিয়ে বোনকে ফুচকা দিতেই বোন খুশি হয়ে রুমে চলে যায়। আম্মু এসে বলে, বাবা শামীম, কোথায় ছিলি? এত দেরি কেন? আমি একটা কাজ ছিল। আব্বু কোথায়? তোর আব্বু এখনো বাসায় আসেনি। বাবা, কাজটা কি পেলি? পেয়েছে আম্মু, কাল থেকে যাবো ওরাতে, বিকেল করে 7টায় বাসায় আসবো। আচ্ছা ঠিক আছে, দেখিস বাবা, নিজে খেয়াল রাখিস। হ্যাঁ আম্মু। আম্মু খেতে দাও। হ্যাঁ, হাত ধুই, আর আমি ভাত দিচ্ছি। হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নিজের রুমে গেলাম। রুমে গিয়ে ফেসবুকে দেখছি, এমন সময় দেখি নীলপরি আইডি থেকে একটা মেসেজ আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? আমি আপনার নীলপরি, আপনার জীবনের পরি হতে চাই। সরি, কি বলছেন এসব? ঠিক বলছি, আমার আপনাকে খুব ভালো লাগে। যেদিন আমি আপনাকে প্রথম দেখেছিলাম আমার বান্ধবীর বাসায়, সেদিনই ক্রাশ খেয়েছিলাম। তারপর অনেক খুঁজেছিলাম আপনার এফবি আইডি, কিন্তু খুঁজে পাইনি। আজ হঠাৎ আপনার আইডি আমার এফবিতে ভেসে ওঠে, ব্যাস মেসেজ দিয়ে দিলাম। দেখুন আপনি কি বলছেন, আমি কিছুই বুঝতে পারছি না। আমি আপনাকে চিনি? চিনে থাকতেও পারেন, একটু ওয়েট, সময় মতো খুঁজে পাবেন আমাকে। আমি মেয়েটাকে আর কিছু না বলে নেট অফ করে ঘুমিয়ে যাই। পরদিন ভার্সিটি গেছি। আলবি এসে আমার সামনে দাঁড়িয়ে বলে, 1 মিনিট। আপনি কিছু বলবেন? বলার জন্য তো এলাম, আপনার সাথে ঝগড়া আছে। আমি আলবির কথা শুনে অবাক হয়ে বলি, আমার সঙ্গে ঝগড়া মানে কি? হ্যাঁ, আমাদের কি কিছু হয়েছে? হয়েছে তো। কি হয়েছে? আপনি কি ভয় পেয়ে গেছেন? আমি আবার কাকে ভয় পাবো? কেন, আমার ভাইকে। কেন আপনার ভাইকে ভয় পেতে যাব কেন? তাহলে কাল আসেননি কেন ওকে পড়াতে? আমি তো আন্টিকে বলেছিলাম বিকেলে যেতে পারবো না, আমার একটা জরুরি কাজ ছিল তাই যেতে পারিনি। কি কাজ ছিল যে পড়াতে যেতে পারেননি? এমন করলে ছাত্র পড়তে চাইবে? সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমার ছাত্র আমি বুঝে নেব, আর আমার কাজ আমি আপনাকে বলতে যাব কেন? দেখলাম কথাটা শুনে মন খারাপ হয়ে গেছে। ও আর কিছু না বলে ক্লাসে চলে যায়। আমিও ক্লাসের দিকে যাই। শফিক ও ঈশান বলে, কি রে ভাই, মেয়েটা আবার কি বলছিল? তোরা কি এই ছবি দেখিস?
কি করব ভাই বল, এইসব জিনিসগুলোই তো আগে চোখে পড়ে। তোরা দুটি তো এখানে, ওরা দুজন কই? কল করলাম তুললো না তো, আসছে মনে হয়। ওদিকে আলভি বকুল গাছের নিচে বসে আছে। এমন সময় সেতু এসে বলে, কি রে, তুই এখানে বসে আছিস কেন? তোর ক্লাস নেই? আছে তো, কিন্তু ভালো লাগছে না করতে। তোর আবার মন খারাপ হয়ে গেল কেন? আর মন থাকলে খারাপ তো লাগবে। কি হয়েছে বল তো, তুই তো এরকম থাকার মেয়ে না। কিছুই ভালো লাগছে না সেতু। ওর কথাগুলো আমাকে কেন আঘাত করছে বুঝতে পারছি না। কি বলছিস তুই? কার কথা তোকে আঘাত দিয়েছে? শামীমের কথাগুলো আমাকে খুব কষ্ট দিচ্ছে। কেন রে, তুই কি ওনাকে ভালোবেসে ফেলেছিস? জানি না রে, তবে ওর কথা আমাকে খুব কষ্ট দেয়। কেন হচ্ছে সেটা বুঝতে পারছি না। আচ্ছা ছাড়, চল ক্লাস করি। আলভি। এমন সময় কেউ একজন পেছন থেকে বলে ওঠে। আলভি পেছনে ফিরে বলে, আরে রাহুল ভাইয়া, আপনি এখানে? হ্যাঁ, শুনলাম অনেক এসেছে। হ্যাঁ, কাল রাতে এলো। আচ্ছা ঠিক আছে, বাসায় যাওয়ার সময় দেখা করে যাব। ওকে ভাইয়া। রাহিল চলে যায়। সেতু আলভিকে বলে, আলভি, ছেলেটা কে? আমার ভাইয়ার বন্ধু। ও আচ্ছা, চল এখন যাই। সব ক্লাস শেষ করে শামীম আলভিদের বাসায় যায়। এদিকে সেতু বাসের জন্য দাঁড়িয়ে আছে। রঘু তার সামনে এসে দাঁড়িয়ে বলে, ম্যাডাম, আপনি একা দাঁড়িয়ে আছেন, আপু কোথায়? আমি বাড়ি যাব তাই দাঁড়িয়ে আছি, আর আলবি আরও একটা ক্লাস আছে। তাহলে চলুন, আমি আপনাকে ছেড়ে দেই। আরে না না, আমি বাসে চলে যাব। আরে কোনো প্রবলেম হবে না, আপুর দেরি আছে, আমি টাইম মতো চলে আসবো। আমি সেটা বলছি না, আমি বাসে। দেখুন, আপনি না গেলে আপু আরও রাগ করবে আমার ওপর, বলবে তুই যখন আগে এলি তবে ওকে ছেড়ে দিলি না কেন। তাই আপনি আর কিছু না বলে বসুন। সেতু আর কোনো উপায় না পেয়ে গাড়িতে উঠে বসে। রঘু গাড়ি স্টার্ট দেয়। সেতু মনে মনে বলে, পাগল ছেলে, এত জিদ করে যে না শুনে উপায় নেই। ম্যাডাম, একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আপনার বাসায় কে কে আছেন? আম্মা, আব্বা, ছোট ভাইয়া রকি, আর আপনার? আমার আম্মু, ছোট বোন তিথি, আর একটা পুপি। ফুপি আপনাদের সঙ্গে থাকে কেন? আমার যখন 5 বছর বয়স হবে তখন পুপির বিয়ে হয়, কিন্তু তার শ্বশুর বাড়ির লোকেরা ভালো না। তার সব সময় যৌতুকের জন্য আমার পুপিকে মারত। তাই একদিন আব্বু গিয়ে পুপিকে নিয়ে আসে। তারপর থেকে পুপি আমাদের বাসায় থাকে, আর পুপির খুব আদরের। আচ্ছা বুঝলাম। রঘু সেতুকে ছেড়ে দিয়ে আসার সময় রাস্তায় গাড়ি খারাপ হয়ে যায়। রঘু কী করবে বুঝতে পারে না, তার খুব টেনশন হচ্ছে। ওদিকে শামীম বাসায় যেতেই আতিক শামীমকে দেখে অবাক হয়ে ভাবে, এ কি, উনি আজও এসেছেন? এর মানে উনি আমার শাস্তিকে মজা ভেবে নিয়েছে। ঠিক আছে, আজ দেখুন কি হাল করি আপনার। বলিয়া থেকে আমাকে শাস্তি দিতে এক বালতি গোবর পানি উপর থেকে ফেলে। আমার পুরো শরীর গোবর পানির গন্ধ। কেউ আমার পাশে বসার যোগ্য না। সেদিনও ক্লাস না করে চলে এলাম। বাসায় আসতেই সানিয়া বলে, কি হলো ভাইয়া, আজ না তোমার প্রাইভেট আছে? কথাটা শেষ আর করতে পারলো না, নাকে হাত দিয়ে বলে, ভাইয়া এসব কি তোর গায়ে গোবরের গন্ধ কেন? আর বলিস না, এসব আমার শয়তান স্টুডেন্টের কীর্তি। কি, তোমার স্টুডেন্ট করেছে? ভাবা যায়? তাহলে তো বলতে হয় খুব দুষ্টু। দুষ্টু মানে? না যে হাল করে রেখেছে। আমিও কেমন তুই তো জানিস, আমিও চারার পাত্র না, আমি তো ওকে পড়াবই। ওইদিকে আলভি গাড়ির অপেক্ষা করে গাড়ি দেখতে না পেয়ে রঘুকে কল দেয়, কিন্তু রঘুর ফোনে কল যায় না। আলভির আগে গজগজ করতে করতে ট্যাক্সি নিয়ে বাসায় আসে। তাকে ওইভাবে আসতে দেখে তার মা ও ভাইয়া বলে, কিরে বোন, তুই ট্যাক্সি নিয়ে এলি, রঘু কোথায়? হ্যাঁ, রঘু তো কখন বেরিয়েছে তোকে নেওয়ার জন্য। আর তুই তার সঙ্গে না এসে ট্যাক্সি কেন করলি? তুই কি কোনো কারণে রঘুর উপর রাগ করেছিস? আর রাগ, তার সঙ্গে দেখা হলেই না রাগ করার কথা। ভাইয়া, তোমারও কল লাগেনি, তুমি কোথায় ছিলে? আর বলিস না, আমার ফোনে চার্জ ছিল না, ওটা চার্জ দিয়েছি। আর রঘু গেল কোথায়? এমন সময় রঘু এসে দাঁড়ায় তাদের বাসার গেটে। আনিক বলে, ওই যে এলো লাট সাহেব। ওই তুই কোথায় ছিলি? বোন কখন থেকে তোর জন্য অপেক্ষা করছিল।
আসলে স্যার গাড়িটা একটু প্রবলেম করেছিল, তাই ওটা সারাতে দেরি হয়ে গেল। তুই তো কখন বেরিয়েছিস? গাড়ি যদি খারাপ হয়েছিল তুই আমাকে বা বাসার কাউকে কল করিসনি কেন? আসলে স্যার ও সেতুর কথাটা বলতে গিয়েও কি মনে করে বলল না, চুপ করে গেল। আনিক বলে, এরপর যদি এমন করিস তবে চাকরি ছাড়িয়ে দেব। আনিককে রেগে যেতে দেখে আলভি কথা ঘোরাতে বলে, কি বলছো ভাইয়া? এইটুকু জিনিসের জন্য এত রেগে যাচ্ছ কেন? ওটা একটা যন্ত্র, খারাপ হতেই পারে, তাতে রঘুর কি দোষ? রঘু আলভির কথা শুনে খুব খুশি হয়। আলভি আর কিছু না বলে আতিকের রুমে যায়। গিয়ে দেখে আজও শামীম বাসায় নেই। সে আতিককে বলে, আতিক, তুই পড়তে বসিসনি? তোর স্যার কোথায়? স্যার আর কোথায়, স্যার বাসায়। আজও এমন কাজ করেছি যে পড়াতে পারিনি। আলভি আতিকের কথা শুনে অবাক হয়ে বলে, আজ আবার কি করেছিস তুই? তুই কি কাউকে শান্তিতে পড়তে দিবি না? না, আমি কারোর কাছে পড়বো না। তাহলে নিজে পড়, সেটাও তো করিস না। আমাকে নিয়ে তোমাদের ভাবতে হবে না। সেটা বললে হয়? না পড়ে কি গবেট হবি? হ্যাঁ হব, তাতে তোমার কি? মাথা মোটা একটা। বলেই আলভি আতিকের মাথায় একটা গাঁটটা মারে। আতিক রাগ করে রুম থেকে বেরিয়ে যায়। দেখতে দেখতে একটা সপ্তাহ পার হয়ে যায়। আজকে যদি শামীম আতিককে পড়াতে না পারে, তবেই আজ শামীমের শেষ দিন আলভির বাসায়। বাসায় আসতেই আলভি বলে, আজ 1 সপ্তাহ হয়ে গেল, আপনি এখনো আমার ভাইকে পড়াতে পারলেন না? তাই তো এলাম। আবার আসার মানে কি? আজও দেখা যাবে আপনি ওর কাছে হেরে বাড়ি ছেড়ে চলে গেলেন। তার থেকে এক কাজ করুন, ওর সঙ্গে দেখা করেই ফিরে যান। আমাকে নিয়ে আপনি এতটা ভেবেছেন? ওটাই অনেক। এখন আমাকে আমার মতো ছেড়ে দিন, আর বলুন আতিক বাসায় আছে কিনা। হ্যাঁ, ও বাসায় আছে। থ্যাঙ্কস বলি আমি আতিকের রুমে গেলাম। গিয়ে এমন কিছু হবে ভাবতেই পারিনি। দেখলাম আতিক পড়ার টেবিলের পাশে চেয়ারে বসে আছে, আর সামনের টেবিলের উপর একটা সাপ ফনা তুলে আছে। তখন ওই অবস্থায় দেখে কোনো কিছুর ভাবনা ছিলাম না, এক দৌড়ে গিয়ে টেবিল থেকে সাপকে তুলে জানালা দিয়ে ফেলে দিলাম। সাপকে যখন ধরেছিলাম তখন সাপটা আমাকে কেটে নেয়। তখন আমি চিৎকার করে উঠি। আতিক কী করবে বুঝতে পারছে না, আর এতটা হতভম্ব হয়েছিল যে কাউকে ডাকতেও পারছিল না। এমন সময় আলভি রুমে এসে আমাকে দেখে বলে, এ কি, আপনি আপনি এখানে কি করছেন? আমি আলভির কথায় কোনো জবাব দিতে পারছিলাম না। তারপর হঠাৎ করে মাথাটা ঘুরে পড়ে যায়। আমাকে পড়ে যেতে দেখে আলভি অবাক হয়ে দৌড়ে আসে আর বলতে থাকে, হে কি হলো আপনার? আপনি পড়ে যাচ্ছেন কেন? বলে দৌড়ে এসে আমাকে ধরে নেয়। একটু পর আতিক ভ্রম কাটিয়ে আলফিকে বলে, আপু, ওনাকে মনে হয় সাপে কেটেছে, ওনাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো। কথাটা শুনে আলভি অবাক হয়ে যায়, ভয়ও পেয়ে যায়। ও ওর গলার ওড়নাটা নিয়ে আমার হাতে বেঁধে দেয় আর তাড়াতাড়ি আমাকে হসপিটালে নিয়ে যায়। অনিকো আলভি সঙ্গে আতিকও আছে। আমাদের দেখে ডক্টর এক্সকে বলে, ওনার কি হয়েছে? ওনাকে একটা বিষধর সাপ কেটে নিয়েছে, আপনি একটু দেখুন। ওকে দেখছি। ওনার নাম? ওর নাম শামীম। কি করে সাপে কাটলো? সেটা তো বুঝতে পারছি না, আমার ভাই বলতে পারবে। ওকে, একবার আপনার ভাইকে ডাকুন। কথাটা শুনে আলভি রেগে গিয়ে বলে, ও এসে কি করবে? আমার মনে হয় আজ যা হয়েছে তার জন্য একমাত্র দায়ী আতিক, তাই ওকে আসতে হবে না। দেখুন, সবটা না জানলে কি করে ওনাকে বাঁচাবো, তাই একবার ওকে ডাকুন। বোন, একটু শান্ত হয়ে বস আর ভাইকে ডাক। ওর শাস্তি পরে হবে, এখন ওনাকে বাঁচাতে হবে। ওকে ভাইয়া। আতিককে ভেতরে নিয়ে আসে আলভি। আতিক ভয় পেয়ে আছে তখনও। এসকে বলে, এখন বলো তো কি হয়েছিল? স্যার আমাকে বাঁচাতে কোনো কিছু না ভেবে সাপকে নিয়ে জানালা দিয়ে ফেলে দেওয়ার সময় ওনার হাত কেটে নেয়। বুঝলাম, ঠিক আছে, তুমি যাও। আতিক বাইরে এসে কান্না করছে। এমন সময় আলভি এসে রাগ করে বলে, এবার শান্তি পেয়েছিস তো? এবার আর তোকে কেউ বলবে না পড়াতে, আর কোনো টিউটরকে তোকে পড়ার জন্য বলবো না। তুই এবার শান্তিতে থাক। তুই এত নিষ্ঠুর হয়ে গেলি যে একজনকে মারতেও তোর হাত কাঁপলো না। ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে, এটা ভেবে যে তুই আমার ভাই। আতিক একটা কথা বলেনি, তার চোখ দিয়ে শুধুই জল পড়ছে। আলভি সে সব কিছু না দেখে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর এসকে বাইরে আসে। তাকে দেখে আলভি চিন্তিত মুখে বলে, ডক্টর, উনি কেমন আছেন? এসকে আলভি ও আনিককে বলে, পেশেন্ট আউট অফ ডেঞ্জার, একটু পর বেডে দেওয়া হবে। আপনি সত্যি বলছেন? উনি ঠিক আছে তো? হ্যাঁ, উনি এখন সুস্থ।
কথাটা আতিক বাইরে থেকে শুনে খুব খুশি হয়। কাউকে কিছু না বলে দূর থেকে দেখে শামীমকে। শামীম জ্ঞান ফিরতে আলভি ভিতরে এসে বলে, এখন কেমন আছেন শামীম? আলহামদুলিল্লাহ ভালো। আতিক কেমন আছে? ও ঠিক আছে তো? আপনি কি মানুষ যে আপনার জীবন নিতে চাইলো, আপনি তার কথা জিজ্ঞাসা করছেন? আপনি সবটা জানেন না, ও আমাকে মারতে ওই সাপ নিয়ে আসেনি। আলভি শামীমের কথা শুনে অবাক হয়ে বলে, এসব আপনি কি বলছেন? ও আপনাকে মারতে চাইলে মানে কি? আমি ঠিক বলছি, দাঁড়ান আপনাকে প্রমাণ দিচ্ছি। আপনি ওইদিকে গিয়ে লুকিয়ে পড়ুন, আর আতিক কি বলে দেখুন। বলে আমি আতিককে ডেকে পাঠাই। আতিক বয়ে বয়ে ভিতরে আসে। আমি তাকে আমার পাশে বসিয়ে বলি, আতিক তখন তোমার রুমে কি হয়েছিল সত্যিটা বলো। সব সত্যি বলছি স্যার, আমি ওই সাপ নিয়ে আসিনি। আমি কোথা থেকে সাপ নিয়ে আসবো? তাছাড়া আমি তো আজ ঠিক করে নিয়েছিলাম আজ আপনি বাসায় এলে আপনার কাছে ক্ষমা চেয়ে আপনার কাছে পড়ব, কারণ এর আগে আমি আপনার মতো কোনো প্রফেসর পাইনি। আমার একটু দুষ্টুমিতেই তারা পালিয়ে যেত। তাই আপনি যখন বারবার আসছিলেন তখন আমি পড়ার কথা ভেবেছিলাম। এর মানে তুমি আমার কাছে পড়ার কথা ভেবেছিলে? তাহলে সাপ নিয়ে কি করছিলে? আমি সাপ নিয়ে আসিনি, আমি তো আপনাকে সারপ্রাইজ দিতে পড়ার টেবিলে গিয়ে পড়তে বসেছিলাম। হঠাৎ কোথা থেকে ওই সাপটা আমার সামনে চলে আসে। আমি ওই সাপকে নিয়ে আসিনি স্যার। আমি তো বিশ্বাস করি আতিক। থ্যাংক ইউ স্যার, একমাত্র আপনি আমাকে বিশ্বাস করলেন, আমার আপনজন আমাকে বিশ্বাস করেনি। বিশ্বাস করার মতো কোনো কাজ করেছিস আগে যে তোকে বিশ্বাস করব? আলভিকে হঠাৎ রুমের মধ্যে দেখে আতিক অবাক হয়ে বলে, আপু তুমি এইখানে? হ্যাঁ, তোর সত্যি জানার জন্য লুকিয়েছিলাম। ছয় আপু। আর স্যার, এবার থেকে আপনি আমাকে পড়াবেন তো? আমার স্টুডেন্ট পড়তে চাইলে আমাকে তো পড়াতেই হবে। কি বলেন আলবি? ঠিক বলেছেন আপনি। আপনি এখন ঠিক আছেন তো? জি এখন ঠিক আছি। আপনারা আর ভাববেন না। আমার বাসায় সবাই জেনে খুব রাগ করবে, আম্মু বলে। এসব কি করে হলো? তুই কি পাগল নাকি? হাতে নিয়ে ফেলছিলি? সরি আম্মু, আসলে সে সময় মাথায় কিছু আসেনি। যেভাবে হোক বাঁচাতে হবে ছেলেটাকে, এটাই চলছিল। তোর কোনো কষ্ট হচ্ছে না তো বাবা? এখন আমি ঠিক আছে আম্মু। তোমার কিছু হলে আমাদের কি হবে একবার ভেবে দেখেছো? সরি বনু, কিন্তু সেই মুহূর্তে আমার কি করার ছিল বল? ওকে ভাইয়া। আচ্ছা আব্বু কোথায়? আব্বু বাসায়। ঠিক আছে, তুই আম্মুকে নিয়ে বাসায় যা। বোন আম্মুকে নিয়ে বাসায় চলে যায়। আতিক এসে বলে, স্যার। আতিক কিছু বলবে? জি স্যার, বলবো। হ্যাঁ বলো, কি বলবে? আপনি সুস্থ হওয়ার পর আমাকে পড়াবেন তো? তুমি চাইলে আমি অবশ্যই পড়াবো। স্যার আপনি খুব ভালো, আমি আপনার কাছেই পড়বো। ওকে, তাই হবে। ওদিকে আলবি আতিকের কথা শুনে মনে মনে বলে, উনি সত্যি খুব ভালো, তাই হয়তো মনের অজান্তে ওনাকে আমার মনটা দিয়ে বসেছি। আচ্ছা ডক্টর কি বললো? কবে ছাড়বে? আমার কথা যেন ওনার কান পর্যন্ত যাচ্ছে না। আমি আবারও বললাম, তখন অনেক এসে বলে, ডক্টর নেই এখন, এলে কথা বলছি। আরে ওই ছুটকি, কোন ভাবনার জগতে আছিস শুনি? কখন থেকে শামীম ডাকছে শুনতে পাচ্ছিস না? আতিকের কথা শুনে আলভি ভাবনার জগৎ থেকে বেরিয়ে বলে, না না ভাইয়া, তেমন কিছু না। আসলে ওনাকে কখন ছাড়বে এটাই ভাবছিলাম। ওটাই তো, উনি কখন থেকে জিজ্ঞেস করছে। ও, আমি খেয়াল করিনি ভাইয়া, ওনাকে কখন ছাড়বে? ডক্টর রাউন্ডে গেছে, এলে দেখছি। ও আচ্ছা, ঠিক আছে, আমি একটু আসছি। তুই আবার কোথায় যাবি? সে তো কল করেছিল, ওর সঙ্গে কথা বলে আসছি। ওকে, জলদি আসবি। আলভি সেতুকে কল করতে চলে যায়। আনিক শামীমকে বলে, থ্যাঙ্কস ব্রো, তোমার জন্য আমরা আমার ভাইকে সুস্থ শরীরে ফিরে পেলাম। আরে এসব আপনি কি বলছেন ভাইয়া? ভাইয়া বলো না, আমরা সমবয়সী হব, নাম ধরে ডাকো, সমস্যা নেই। থ্যাঙ্কস। আপনি কি করেন? আমার করার মতো কিচ্ছু নেই এখন, তবে ইচ্ছা আছে আব্বুর ব্যবসা দেখব। গুড, খুব ভালো ডিসিশন। ওদিকে আলবি সেতুকে কল করতেই সেতু বলে, কি রে কুত্তি, তুই কোথায়? ফোনেও পাচ্ছি না। আমি হসপিটালে, তোকে কাল ভার্সিটি গিয়ে সব বলবো। আচ্ছা ঠিক আছে, রাখছি তবে। আচ্ছা ঠিক আছে, বাই। একদিন পর আজ শামীমকে রিলিজ দিয়েছে ডক্টর। ডক্টর এসকে বলেন, দেখুন ওনাকে সাবধানে রাখবেন, ভালো ভালো খাবার খেতে দিবেন, ওনার খেয়াল না রাখলে সমস্যা হতে পারে। আলভি ডক্টরের কথাগুলো মন দিয়ে শোনে আর ওষুধও বুঝে নেয়। তখন শামীম বলে, আপনি এসব জেনে কি করবেন? তার থেকে আপনি আমাকে দেখিয়ে দিন ডক্টর। ডক্টরকে কথাটা বলছি, এমন সময় বোন এসে বলে, কাউকে দেখতে হবে না ডাক্তার, আপনি আমাকে দেখিয়ে দিন। ওকে, আপনি আসুন আমার সঙ্গে।
সানিয়া ডক্টরের সঙ্গে ডক্টরের কেবিনে যায়। সানিয়া কেবিনে গিয়ে বলে, ডক্টর, আমার ভাইয়া ঠিক আছে তো? পরে আর কোনো সমস্যা হবে না তো? এক মিনিট, আগে আমি একটা কথা বলতে চাই আপনাকে। কথাটা বলতে পারি কি? হ্যাঁ বলুন। দেখুন, আপনি আমাকে ডক্টর ডক্টর বলবে না। আমি ডক্টর ঠিকই, তার সঙ্গে সঙ্গে আমি একটা রক্ত মাংস করা মানুষও। তাই আমার একটা নাম রেখেছে আমার বাবা মা, তাই নাম ধরে বললে খুশি হব। ডক্টরের কথা শুনে সানিয়া লজ্জায় পড়ে যায়, মুখটা লাল হয়ে গেছে। লাজুক মুখে সানিয়া বলে, সরি, ও আসলে। থাক, আর সরি বলতে হবে না, এরপর মনে রাখলে চলবে। ওকে। 2 দিন কাটে। শামীম বাসায় আসে। ফোন হাতে নিতেই সেই নীলপুরি আইটি থেকে মেসেজ। কি হলো তোমার? কোথায় ছিলে 2 দিন? নেট অফ ছিল কেন? শামীম নীলপুরির মেসেজ দেখে রিপ্লাই দেয়, আমি আপনাকে বলতে যাব কেন? পুরে এসে জুড়ে বসেছে। এইভাবে বলো না বাবু, আমার যে বুকে লাগে। আপনার বুকে লাগলো কি মনে লাগলো সেটা আমার জানার বিষয় না। আপনি ফার্দার আমাকে আর ডিস্টার্ব করবেন না, মাইন্ডেড। বলি আমি নেট অফ করে ঘুমিয়ে যাই। বিকালে আতিকের ফোনে আমার ঘুম ভাঙে। ফোন রিসিভ করে বলি, হ্যাঁ আতিক বলো। আমি আতিক নয়, আলফি। আরে আপনি, কি ব্যাপার? শরীর এখন কেমন আছে? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি আমিও ভালো। ওষুধগুলো টাইম মতো খাচ্ছেন তো? জি, আমার বোন আমার খেয়াল ভালো করে রাখছে, একটা ওষুধ মিস দেয়নি। গুড, আপনার বোন খুব ভালো। আমার আম্মুও খুব ভালো। হ্যাঁ, সে তো ওনাকে দেখেই বোঝা যায় আপনার আম্মু খুব মিষ্টি। মিষ্টি যখন রেগে যায় তখন আম্মুর সামনে দাঁড়ালেই খবর আছে। মাঝে মাঝে রাগ করা ভালো, রাগ না করলে আপনারা মানুষ হতেন কি করে? সেটাও ঠিক কথা। আচ্ছা, আপনি কবে থেকে আতিককে পড়াতে আসবেন? কাল থেকে যাব। ও আচ্ছা, ঠিক আছে, নিজের খেয়াল রাখবেন। জি আপনিও নিজের খেয়াল রাখবেন। বলি কল রেখে আবার ঘুমিয়ে পড়ি। রাতে 10টার দিকে বোন এসে বলে, ভাইয়া ওঠ, অনেক রাত হলো, খাবে না? খেয়ে তো ওষুধ খেতে হবে। ঘুম জানানো কণ্ঠে, আসছি, তুই যা। ওকে ভাইয়া, জলদি এসো। বোন চলে যায়। আমি উঠে ফ্রেশ হয়ে নিচে আসছি। আম্মু বলে, বাবা তুই ঠিক আছিস তো? জি আম্মু, আমি ঠিক আছি। আজ তোর পছন্দের খাবার হয়েছে। তাই আম্মু? হ্যাঁ বাবা, আয় তুই বস। আম্মু বোন কই? ও রুমে গেল, এক্ষুনি চলে আসবে। তুই বস, আমি খাবার বেড়ে দিচ্ছি। ওকে দাও। আম্মু খাবার দিল। বোনও আসতে দুজনেই খেলাম। আব্বু আম্মু খেয়ে চলে গেল। আমাকে নীলপরি আইডি থেকে খুব জ্বালাচ্ছে বলে মিউট করে রেখে দিলাম নোটিফিকেশন অন করতেই অনেক মেসেজ দেখতে পাই। তার মধ্যে কয়েকটি ছিল এমন, ওই বাবু তুমি কি রাগ করেছ? রাগ করো না বাবু। ও আচ্ছা বুঝেছি, আমার পরিচয় দেয়নি বলে এত রাগ। ঠিক আছে বাবু, আর রাগ করো না। আমি খুব শীঘ্রই তোমার কাছে আসছি। আমি এসে তোমাকে আমার মনের কথা সামনে থেকে বলবো। মেসেজগুলো দেখে আমার খুব রাগ হচ্ছে। আমি আবারও মেসেঞ্জার থেকে বেরিয়ে ইউটিউবে গিয়ে হেডফোন লাগিয়ে গল্প চালিয়ে দিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছি। গল্পটা খুব ভালো লাগছিল, কিন্তু মাঝখানে কি হলো বুঝতে পারিনি, কারণ আমার চোখ লেগে গেছিল। যখন ঘুম ভাঙলো দেখি গল্পের শেষ অংশে চলছে। তখন আর কোনো কিছু না ভেবে ফোন বন্ধ করে ঘুমিয়ে যাই। সকালে উঠে ফ্রেশ হয়ে বাড়ি যাই। আলবি আমাকে দেখে সামনে এসে বলে, আরে আপনি কেমন আছেন এখন? আজ ভার্সিটি আসতে পারলেন তাহলে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। আর বাসায় ভালো লাগছিল না একা একা, তাই চলে এলাম। যাক, ভালো করেছেন। ঠিক আছে, পরে কথা হবে, আমি আসছি, আমার ক্লাস আছে। ওকে, আমিও যাই। দেখি বন্ধুগুলো কি করছে। আমি শফিক, তাইবা ও ঈশানকে খুঁজছি। হামালিগুলো একদিনও আমাকে দেখতে যায়নি হসপিটালে। এমন সময় ঈশা এসে বলে, কেমন আছিস এখন? আমি কেমন আছি জানতে হবে না তোদের। আচ্ছা বাবা, সরি, রাগ করিস না। আর এখন থেকে বড় কথা, আমরা আগে কিছু শুনিনি। শুনিসনি মানে? আমি তোদের বন্ধু, আমি 2 দিন আসিনি কেন? আমার খবর নিয়েছিস? আমি যদি মরে যেতাম তখন কি হতো? এইভাবে বলিস না ভাই, সরি, আর কখনো এমন হবেই না। বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম কর গিয়ে, যা, আমার খবর নিতে হবে না। আচ্ছা বাবা, সরি বলছি তো, এবার কিন্তু একটু বেশি বেশি হচ্ছে। তোরা করলে কিছু না, আমি করলে বেশি বেশি। এমন সময় তাইবা, শফিক ও ঈশান আসে। আমি ওদের দেখে রাগ করে যেতে গেলে শফিক ও ঈশান আমাকে জড়িয়ে ধরে বলে, সরি ভাই, দেখ আমি একটু ব্যস্ত ছিলাম।
ভাই আমি বাসায় ছিলাম না, সরি। হয়েছে, আর তোমাকে নাটক করতে হবে না। চলো সবাই ক্লাসে যাই। হ্যাঁ চল। সবাই ক্লাসে যায়। হঠাৎ একটা ছেলেকে দেখি আলবির হাত ধরছে। ব্যাপারটা দেখে আমি, শফিক ও ঈশান এগিয়ে যাই। আলবি আমার পেছনে লুকিয়ে বলে, আমাকে পাচ্ছেন শামীম? কি হয়েছে আপনার? কে ও? আমি জানি না, আর ও বলছে আমাকেও ভালোবাসে। কথাটা শুনে আমার রাগ উঠে যায় মাথায়। ভালোবাসা কি আলু পটল নাকি যে যখন খুশি নিয়ে যাবে? আপনি কি বলছেন ওকে? আমি কিচ্ছু বলিনি, ও আমাকে জোর করেছে। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি আছি। মনে মনে বলছি, আমার ভালোবাসার মানুষের হাত ধরা, দাঁড়া দেখাচ্ছি তোর মজা। বলে ছেলেটাকে ফাঁকে নিয়ে গিয়ে তুই একটা মেরে বলি, শোন আলবি শুধু আমার, ওর দিকে যদি চোখ তুলে থাকাস তবে তোর একদিন কি আমার একদিন। কথাটা বলতেই ছেলেটা দৌড়ে পালিয়ে যায়। আমি আলবির কাছে যেতে আলবি বলে, থ্যাঙ্কস। আরে থ্যাঙ্কস বলতে হবে না, আপনি যান। একটু পর ওর বান্ধবী সেতু এসে ওকে নিয়ে যায়, আর যেতে যেতে বলে, কি রে, কি হয়েছিল? একটা ছেলেকে পালিয়ে যেতে দেখলাম। আর বলিস না, একটা ছেলে আজ কয়েকদিন খুব ডিস্টার্ব করছিল, স্বামী মেরে তাড়িয়ে দিয়েছে। আচ্ছা এখন তুই বল, তুই এই 2 দিন কোথায় ছিলি? আমি তো ভাইকে নিয়ে টেনশনে ছিলাম, তার কোনো খবরই নেই। আর বলিস না, সেদিন রঘুর জন্য আমি সুস্থ শরীরে বাসে ফিরতে পেরেছিলাম, না হলে জানি না কি হতো আমার সাথে। কেন, কি হয়েছিল তোর সঙ্গে? আর রঘু কোথা থেকে এলো? শুন তবে, সেদিন তোর বাড়তি ক্লাস ছিল, তোর মনে আছে? হ্যাঁ, আমি তোকে বাসে যেতে বলেছিলাম, তাতে কি? সেটাই তো, আমি বাসে যাব বলে রাস্তায় দাঁড়িয়ে আছি, হঠাৎ রঘু কোথা থেকে গাড়ি নিয়ে এসে আমার সামনে দাঁড়ায় আর আমাকে ওর সঙ্গে যেতে বলে। আমি প্রথমে যেতে চাইনি। ও, এর মানে সেই দিন ও তোকে ছাড়তে গিয়েছিল বলে আমাকে নিতে যেতে পারেনি? আর বলিস না ইয়ার, সেদিন ও আর আমি অনেক বড় বিপদ থেকে বেঁচে ফিরেছি। মানে কি হয়েছিল? সেদিন ওর সঙ্গে যাওয়ার সময় কয়েকটা পাতি গুন্ডা রাস্তায় অ্যাটাক করে ছিনতাইয়ের জন্য। ওরা প্রায় আমার গলায় ছুরি চালিয়ে দিত। সেদিন রঘুর জন্য আজ আমি ঠিক আছি। যাক, আল্লাহ বাঁচিয়েছে। এই জন্য সেই দিন রঘু সব বকা শুনো কিচ্ছু বলেনি। ছেলেটা কি একটা মেয়ের জন্য সব সহ্য করে নিল? শুধুই কি কর্তব্যবোধ থেকে, নাকি আরো কিছু আছে? আমাকে ভাবনার জগতে দেখে সেতু বলে, কি রে, কি ভাবছিস? ক্লাসে চল। হ্যাঁ হ্যাঁ চল, অনেক দেরি হয়ে গেল। বিকেলে শামীম আলভির বাসায় যায়। শামীমকে দেখে আতিক এসে হাত ধরে নিয়ে বলে, ভাইয়া এসে গেছো? ও সরি, ভাইয়া বলে ফেললাম স্যার। স্যার নয়, তুমি ভাইয়াই বলো, ওটাই ভালো। ওকে ভাইয়া। ঠিক আছে, তুমি গিয়ে বই বের করো, পড়ো, আমি আসছি। ওকে ভাইয়া। আতিক চলে যায়। আতিকের মা এসে বলে, যাক বাবা, একটা দুর্ঘটনা আমার ছেলেটাকে মানুষ করে দিয়েছে, ও তোমাকে মেনে নিয়েছে। আন্টি ওর বাচ্চা, তাই বাচ্চার সঙ্গে বাচ্চার মতো থাকতে হয়। খুব ভালো লাগছে আর ছেলেটাকে এমন দেখে। আচ্ছা তুমি যাও বাবা, আমি তোমার জন্য নাস্তা দিচ্ছি। ওসব কিছু লাগবে না আন্টি। তাই বললে হয়, তুমি যাও। আন্টি কোনো কথা না শুনে নাস্তা বানায়। এমন সময় আলবি এসে তার আম্মুকে নাস্তা বানাতে দেখে বলে, আম্মি তুমি এখন কি করছো ওখানে? কি আর করব, ছেলেটা পড়াতে এসেছে, খালি মুখে তো বসিয়ে রাখা যায় না, তাই ওর জন্য নাস্তা বানাচ্ছি। খুব ভালো করেছো আম্মি, আমাকে দাও, আমি দিয়ে আসছি। তুই এখন এলি ভার্সিটি থেকে, তুই রেস্ট নিয়ে আমি কাউকে দিয়ে। আমি ঠিক আছি, কিছু হবে না, তুমি দাও। আলভি আর তার আম্মুর কথা না শুনে নাস্তা নিয়ে শামীমকে দিতে যায়। দরজার বাইরে দাঁড়িয়ে বলে, আসবো? আরে আপনি আসুন, আপনি নাস্তা নিয়ে এলেন? হ্যাঁ আম্মি দিল। আন্টিকে বললাম নাস্তা দিতে হবে না, তবুও শুনলো না। আমি ঠিক করেছি, এবার আপনি এগুলো খেয়ে নিন। আপনি কখন এলেন ভার্সিটি থেকে? এই তো হেলাম, এসে আপনার জন্য নাস্তা নিয়ে এলাম। কি বলছেন, ভার্সিটি থেকে এসে আমার জন্য নাস্তা নিয়ে এলেন? সমস্যা নেই, আমি ঠিক আছি, আপনি নাস্তা করুন, আমি আসছি। আতিক, ওনাকে জ্বালাবি না কিন্তু। না ও ভাইয়া খুব ভালো, আমি না বুঝে অনেক কষ্ট দিয়েছি, আর কোনো কষ্ট দিব না। হ্যাঁ মনে থাকে যেন। 1 সপ্তাহ পর আজ হঠাৎ আলভি সেই ছেলেটাকে দেখে যে কদিন আগে তার হাত ধরে টানাটানি করছিল। ছেলেটা আলভিকে দেখে মুখ ঘুরে চলে যায়। আলভি তাকে ডাক দেয়। একটু পর ভার্সিটি ঢুকতেই শামীমের সঙ্গে দেখা। আলভি তার কাছে গিয়ে বলে, দাঁড়ান মিস্টার শামীম। কি হলো, কিছু বলবেন? হ্যাঁ বলার জন্য তো দাঁড় করালাম। হ্যাঁ বলুন, কি বলবেন?
আপনি ওই ছেলেটাকে কি বলেছেন? আমি আবার কোন ছেলেকে কি বলবো? আপনি সেই দিনের ওই ছেলেটাকে নাকি বলেছেন আমি আমার দিকে যেন না তাকাই। এসব আপনি কি বলছেন? আমি কেন এসব কথা বলতে যাব? ও আচ্ছা, এর মানে আপনি কিছু বলেননি, ওই ছেলেটা আমাকে মিথ্যে বলেছে। ওকে, তাহলে আমি ওই ছেলের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিই। কি বলেন আপনি? আপনি প্রপোজাল অ্যাকসেপ্ট করবেন? ঠিক আছে, ওই ছেলেটার কাছে যান, আমি আসছি, আপনার সঙ্গে কোনো কথা নেই বলি আমি হনহন করে সেখান থেকে যেতে লাগি। তখন আলবি দৌড়ে গিয়ে আমার হাত ধরে বলে, কি হলো, কোথায় যাচ্ছেন? আর আমি যদি ছেলেটার প্রপোজাল অ্যাকসেপ্ট করিও তাতে আপনার কি? আমারই তো সব। মানে? আপনি অতটাও বাচ্চা নন যে আপনাকে হাতে কলমে বোঝাতে হবে, আপনি বুঝেন না? আমি বুঝতে চাই না, আপনার মুখ থেকে শুনতে চাই। বলবেন নাকি চলে যাব? বলছি, অত অস্থির কেন? হ্যাঁ, আমি আপনাকে লাইক করি, আমি আপনাকে অন্য কারো হতে দেখতে পারবো না। তাই এতটা পছন্দ করেন, তাহলে বলেননি কেন? আমি ভয় পেয়েছিলাম যদি আপনি সব জানার পর আমাকে ভুল বুঝেন, তাই। চুপ, আপনি একটু বেশি বুঝেন। আমি আসলে আমিও ওই আপনাকে। তখন থেকে কি বলছেন? যা বলবেন ঠিকঠাক করে বলুন। আমি যদি সাহস করে বলি, হ্যাঁ আমিও আপনাকে ভালোবাসি। আলবি? হ্যাঁ শামীম, আমি ঠিক বলছি। তাহলে আগে বলুনি কেন? মেয়েরা সব সময় সব কথা বলতে পারে না, আর আপনি কথাটা শুনে কি রিয়েক্ট করবেন তাই ভয় বলিনি। রিয়েক্ট করার কি আছে? আর আমি আগে বলিনি কেন? কারণ আমি গরিব, আপনি যদি আমাকে ফিরিয়ে দেন সেই বয়ে বলেনি। এখন তো বুঝলেন, তাহলে বলে দাও। কি বলবো? এই যে তুমিও আমাকে ভালোবাসো। হ্যাঁ বাসি, আমি তোমাকে ভালোবাসি আলবি, তুমি হবে আমার জীবনের সঙ্গী। হ্যাঁ শামীম, আমিও তোমাকে খুব ভালোবাসি। যেদিন আমি তোমাকে প্রথম দেখি সেই দিন থেকে তুমি আমার মনের ভিতর একটা জায়গা করে নিয়েছিলে। আজ বুঝলাম সেটা আমার ভালোবাসা। আই লাভ ইউ আলবি। আই লাভ ইউ টু শামীম। এমন সময় সেখানে আলভির ফ্রেন্ড সেতু ও সামিমের ফ্রেন্ড তাইবা, ঈশা, সফিক ও ঈশান আসে। তারা এসে বলে, কিরে ভাই, কি হচ্ছে এখানে? তোরা এখানে কি করছিস? তোরে দেখলাম তাই চলে এলাম। আলভি, দোস্ত তোকে একটা কথা বলার ছিল। তো বল। শামীম, ওদের বলে দিই, ওদের থেকে লুকানো ঠিক হবে না। আমি ওদের থেকে লুকাতে চাই না, ওরা আমার ফ্রেন্ড, ওদের জানার অধিকার আছে। কি নিয়ে তোরা কথা বলছিস বল তো? আসলে আপু। এই আপু বলবে না, বাকি যা বলার আছে বলো। বলছিলাম এটাই, আমি আর শামীম দুজনকে ভালোবাসি। কথাটা শুনে মনে হলো পাঁচজন ঝাটকা খেলো। সেতু বলে, আলভি কি বলছিস এসব? তুই ওই ছেলেটার সঙ্গে? হ্যাঁ দোস্ত, আমি ঠিক বলছি। তাহলে তো আমাদের পার্টি চাই ভাই। কথাটা বলেই হঠাৎ ঈশা চুপ হয়ে যায়। তারপর পরক্ষণে আবারও বলে, না ভাই থাক, তুই তো। ঈশার কথা শেষ হতে না দিয়ে আলভি বলে ওঠে, ঠিক আছে পার্টি হবে, আমরা সবাই এনজয় করব। আলভি সত্যি পার্টি হবে? হ্যাঁ হবে, সবাই রেডি থাকবেন। আর কোথায় গেলে ভালো হবে সেটা আপনারা ঠিক করবেন। তার আগে একটা ভুল ঠিক করে নাও। আমি আবার কি ভুল করলাম? বললাম না, না বলবে আর না আপনি আগে করবে, বুঝলে? ওকে তাই হবে আপু। থুকো, তোমাদের নামটা জানা হলো না, তোমাদের বন্ধু ভালো না। যাব বাবা, আমি আবার কি করলাম? কি করনি? তুমি তোমার বন্ধুদের সঙ্গে আমার পরিচয় করে দিয়েছো। আচ্ছা বাবা সরি, দাঁড়াও পরিচয় করে দিচ্ছি। এই আমার ফ্রেন্ড তাইবা ও ঈশা, শফিক ও ঈশান বলেই সবার সঙ্গে পরিচয় করাইলাম। আলবি সেতুর সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেয়। ক্লাসের টাইম হতে যে যার ক্লাসে চলে গেলাম। প্রায় ঘন্টাখানেক পর ক্লাস করে বাইরে এসে দেখি আলবি একা ক্যাম্পাসে বকুল গাছের নিচে বসে আছে। আমি ওর কাছে গিয়ে বলি, ওই কি করছো একা একা? আমার কথা শুনে একটু চমকে উঠে বলে, ও শামীম তুমি, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তোমার ক্লাস শেষ? হ্যাঁ শেষ। তুমি একা বসে আছো? সেতু কোথায়? আর বাসায় যাবে না? যাবো তো, সেতুর জন্য অপেক্ষা করছি। ও আচ্ছা, সেতু কোথায়? ওর ক্লাস আছে আর একটা, ওইটা হলেই একসঙ্গে যাব। আচ্ছা বুঝলাম। তুমি যাবে তো? কোথায়? আরে আমাদের বাসায়, আতিককে পড়াতে। হ্যাঁ যাব। তাহলে আমার সঙ্গে চলো, একসঙ্গে চলে যাব। না আলবি, এটা ঠিক দেখাবে না। তাছাড়া আমার একটা কাজ আছে, ওটা সেরেই যাব। তুমি সেতু এলে চলে যেও, ওখানে দেখা হবে। ওকে, সাবধানে যাবে। ওকে, তুমি চিন্তা করো না।
শামীম চলে যায়। কিছুক্ষণ পর সেতু আসতে আলভি বলে, এসে গেছিস, চল বাসায় যা। তুই আমার জন্য বসে আছিস কেন? তুই তো চলে যেতে পারতি। পারতাম, কিন্তু তোকে একা ছেড়ে যেতে মন চাইছিল না, তাই তোর জন্য অপেক্ষা করলাম। তাছাড়া সেদিন যা হয়েছিল বললি, আমি আর কোনো রিস্ক নিতে চাচ্ছি না। বুঝলাম, চল এখন। রঘু? ও গাড়িতে আছে। সেতু আলভি গাড়ির কাছে যায়। রঘু সেতুকে দেখে তার দিকে করুণ দৃষ্টিতে তাকায়। তখন আলভি বলে, কি বললো রঘু? কি দেখছো ওইভাবে? রঘু আলভির কথা শুনে ধুপ গেলে তার নিজেকে সামলে নিয়ে বলে, না 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 না, মানে কিছু না তো আপু, আপনি কি যে বলেন না, আপনারা বসুন। সেতু ও রঘুর দিকে দেখছে, গাড়িতে উঠছে না। এমন সময় আলভি সেতুকে ধাক্কা দিয়ে বলে, ওই তুই আবার কি দেখছিস? গাড়ি তোর। হ্যাঁ উঠছি তো, ধাক্কা মারছিস কেন? ধাক্কা মারবো না? কখন থেকে এক জায়গায় দাঁড়িয়ে আছিস, এখন গাড়িতে উঠে উদ্ধার কর। হ্যাঁ উঠছি। রঘু গাড়ি চালাতেই শুরু করে। সেতু ও আলভি কথা বলছে। কিছুক্ষণ পর রঘু বলে, আপু সেতু ম্যাডামের বাসায় এসে গেছে। রঘুর মুখে ম্যাডাম ডাক শুনে আলভি বলে, আচ্ছা রঘু, একটা কথা বলবে? কি কথা আপু? তুমি আমাকে কি বলে ডাকো? কেন আপু বলে ডাকি? আচ্ছা তাই, তাহলে তুমি আমার বন্ধুকে ম্যাডাম বলে ডাকো কেন? ওকে তো আপু বলে ডাকতে পারো। পারবো না আপু। কেন পারবে না? ও তো আমার বন্ধু। বন্ধু তো, বোন তো নয়। তোরা কি এসব নিয়ে পড়ে থাকবি? বাসে যাবি না? হ্যাঁ যাবো তো। রঘু গাড়ি স্টার্ট করে। সেতু তার বাসার গেটে দাঁড়িয়ে আলভির যাওয়ার পথে তাকিয়ে থাকে। একটু একটু করে গাড়ি অদৃশ্য হয়ে যায়। আলভি বাসায় এসে দেখে শামীম আসেনি। সে তার আম্মুকে বলে, আমি আদিকে স্যার আসেনি। আজও রাত হবে আসতে। ও আচ্ছা, কি হলো আজর? আজ রাত হবে কেন? এমন সময় আলভির আব্বু বাসায় আসে। আলভি তার আব্বুকে দেখে বলে, আব্বু তুমি কখন এলে? এই তো মা, এক্ষুনি এলাম। তোর আম্মি ও ভাইয়াকে ডাকতো, আমার কিছু কথা আছে। কি কথা আব্বু? সব বলবো, আগে ডাকতো। ওকে ডাকছি। বলেই আলভি গিয়ে তার ভাইয়া ও আম্মুকে ডেকে ডাইনিং রুমে নিয়ে যায়। আলভির মা ও আলভির আব্বুকে দেখে বলে, তুমি কখন এলে? আর এসেই সবাইকে এখানে ডাকলে কেন? সব বলার জন্য তো ডাকলাম, আগে তো বসো। আব্বু তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ বাবু, আমি ঠিক আছি। এবার তুই তোর বোনটাকে নিয়ে ভাব। বোনকে নিয়ে ভাববো মানে? বুঝলাম না। মনে হচ্ছে আমি আমু মায়ের জন্য একটা খুব ভালো ছেলের খবর পেয়েছি। আলভির আব্বু কথাটা বলেছে। সেই মুহূর্তে শামীম বাসায় ঢুকছিল। কথাটা শুনেই দরজায় দাঁড়িয়ে যায়। আলভি শামীম এসেছে বুঝতে পেরে দরজার দিকে তাকায়। আলভি দেখে সত্যি সত্যি শামীম তার দরজায় দাঁড়িয়ে আছে। আলভি তাকে দেখে উঠতে যেতে গেলে শামীম তার আগে দরজার সামনে থেকে ফিরে যায়। আলভি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে, অথচ কিছু করতে পারল না। অনেক তার আব্বুর কথা শুনে তার আব্বুকে বলে, আব্বু অবাধলে একটা কথা বলতে পারি? হ্যাঁ বল না, কি বলবি? আব্বু বোনের জন্য ছেলে দেখার আগে একবার তাকে জিজ্ঞাসা করলে ভালো হতো না? তুই কি বলতে চাইছিস বুঝলাম না, একটু বুঝিয়ে বলবি? আব্বু আমি এটা বলতে চাইছি, এখন তো যুগের পরিস্থিতি খারাপ, তাই বিয়ে ঠিক করার আগে বোনের থেকে জেনে নিলে হতো না তার কোনো পছন্দের মানুষ আছে কিনা? ওসব বাদ দে। আমাদের সময় আমার আব্বু আম্মু মেয়ে ওরাই খুঁজেছিল, তাহলে আমি কেন তোদের খুঁজতে পারবো না? আমিও তো তোদের বাপ। কিন্তু আব্বু এখন কি জোর করে? আমি যা বললাম তাই হবে। আমুর মা, যাও মেয়েকে ভালো করে বুঝিয়ে দাও, আমি কোনো কথা শুনতে চাই না। আলভির মা তার বরকে ভয়ে ভয়ে বলছে, ওকে আমি দেখছি, তুমি এখন মেয়েটাকে কিছু বলো না। ওকে দেখো। আলভি দূরে বসে তার আব্বুর সব কথা শুনছিল, কিছুই বলেনি। আলভির মা আলভির কাছে এসে বলে, মা তুই তো সব শুনলি, এখন বল কি করতে চাস তুই? আম্মু আমি এখন বিয়ে নিয়ে কিচ্ছু ভাবছি না। আপু কেন এমন করছে? দেখা হলে তো আর বিয়ে হচ্ছে না, ওরা দেখতে আসবে তো আসুক। আলভি তার আম্মুকে আর কিছু না বলে নিজের রুমে গিয়ে শামীমকে কল করে। শামীম প্রথমে কল রিসিভ করে না। কয়েকবার কল করার পর শামীম কল রিসিভ করে বলে, হ্যাঁ কি হয়েছে বলো, বারবার কল করছে কেন? শামীম তুমি এমন কেন করছো? আমি কি করলাম?
তোমার আব্বু তোমার বিয়ে ঠিক করেছে, ভালো ছেলে হবে নিশ্চয়ই, আর বড়লোক হবে। আমি তো গরিব। এবার তুমি চুপ করবে আর আমার কথা শুনবে? বলো। শামীম, আমি শুধু তোমাকে ভালোবাসি। তোমার যদি বিশ্বাস না হয় তবে তুমি চাইলে আমরা কালকে বিয়ে করতে পারি। তুমি কথা দিচ্ছ কাল তুমি বিয়ে করবে? করব। তুমি যখন যেখানে বলবে আমি সেখানেই বিয়ে করব। ঠিক আছে, কাল তবে কাজী অফিসে আসো, আমরা কালই বিয়ে করব। ওকে, তাই হবে। আমি কাল আমার ফ্রেন্ড সেতুকে নিয়ে পৌঁছে যাব, তুমি জলদি চলে আসবে। ওকে, আমিও আমার সাক্ষী হিসাবে আমার বন্ধুদের নিয়ে যাব। ওকে, তবে কাল কাজী অফিসে দেখা হচ্ছে। পরের দিন আলভি সকাল সকাল বাসা থেকে বেরিয়ে যায়। আলভির আব্বু তার বউকে বলে, আলভির আম্মু, আলভি কোথায়? আলভিকে দেখছি না। আলভির মা বাইরে আস্তে আস্তে বলে, কোথায় আর যাবে, দেখো বাসায় কোথাও আছে। বাসার কোথাও তোমার মেয়ে নেই, ওকে কল করলাম, ফোনও বন্ধ। এমন সময় আতিক এসে বলে, আমার মনে হয় আমি জানি আপু কোথায় আছে। তুই জানিস তোর আপু কোথায়? হ্যাঁ জানি, আপু আজ বিয়ে করছে কাউকে। কি বিয়ে করছে মানে কি? কোথায় বল? কাজী অফিসে গিয়ে করবে, এরকম কিছুই বলেছিল। ওর পাখনা বড় হয়েছে, উড়তে শিখেছে, ওকে উড়াচ্ছি। অনেক, আলভির মা রেডি হও, কাজী অফিসে যাব। আব্বু, আমিও চাই। তুই কোথায় যাবি? বড়দের মাঝে, বাসায় থাক। যাক না ছেলেটা, ও একা বাসায় থাকবে নাকি? ঠিক আছে, যা পারো করো, আর জলদি করো। ওইদিকে আলভি সেতুকে কল করে সব বলে। সব শুনে সেতু বলে, কি বলছিস, তুই এখন বিয়ে করবি? এছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নেই শামীমকে বিশ্বাস করানোর জন্য। তুই আসবি কি বল? যদি আসিস তবে রঘুকে পাঠাবো তোকে নিতে। আরে ইয়ার, তোর বিয়ে আর আমি তোর বেস্ট ফ্রেন্ড হয়ে তোর পাশে থাকবো না, এমনটা হয় নাকি? আমি আসছি। আলভি কাজী অফিসের সামনে গিয়ে অপেক্ষা করছে। কিছুক্ষণ পর শামীম ও তার বন্ধুরা আসে। একটু পর রঘু সেতুকে নিয়ে আসে। বিয়ে কবুল বলবে এমন সময় আলভির আব্বু বলে, এসব কি আমু? তুমি আমাদেরকে লুকিয়ে বিয়ে করতে এসেছো? এত সাহস তোমার? আব্বু, আমি শামীমকে ভালোবাসি, তাই ওর সঙ্গে বাকি জীবনটা কাটাতে চাই। আমারও ভাইয়াকে খুব পছন্দ। তুই চুপ, তোকে বলছি ওকে ছেড়ে বাসায় চল। আমি তোর বিয়ে যেখানে ঠিক করেছি সেখানেই হবে। আব্বু, ওরা দুজন দুজনকে ভালোবাসে, ওদের আলাদা করতে চাইছো কেন? তুই বেশি বুঝিস। ওই ছেলের কি আছে যে ওকে বিয়ে করতে এসেছে? সবাই মিলে আলভির আব্বুকে বুঝিয়ে বিয়ে পড়িয়ে দেয়। আলভি ও শামীমের। আলভির আব্বু মেনে নেয়নি। আনিক শামীমকে বলে, আমার আদর বোনকে আমার আব্বুর বিরুদ্ধে গিয়ে তোমার হাতে দিলাম, দেখো ও যেন কখনো কষ্ট না পায়। যদি তোমার কারণে ওকে কষ্ট পেতে হয় তবে আমি তোমাকে ছাড়বো না, মাইন্ডেড। ওকে ভাইয়া, তাই হবে। আমি ওকে কখনো কষ্ট দেব না। আমি ওকে বিয়ে করলাম, এখন একটাই ভয়, আমার আম্মু ও বোন কীভাবে রিয়েক্ট করবে সেটা ভেবে। আমি আলভিকে নিয়ে বাসায় যাই। সানিয়া বাইরে এসে সবাইকে একসঙ্গে দেখে অবাক হয়। সানিয়া বলে, ভাইয়া এসব কি? তোমার বন্ধুরা এখানে, আর ওই মেয়েটা তো। সব বলছি, আগে আম্মুকে ডাক। একটু পর শামীমের আম্মু বাইরে আসে। সবাইকে দেখে তার আম্মু বলে, শামীম বাবা, এসব কি? আম্মু, ওকে তো তোমরা জানো, ওর নাম আলভি, আমি ওকে বিয়ে করেছি। এসব তুই কি বলছিস? তুই ওই মেয়েটাকে বিয়ে করছিস মানে কি? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? অত বড় লোকের মেয়ে তোকে বিয়ে করতে যাবে কেন? আমি সত্যি, আমি আপনার ছেলেকে বিয়ে করেছি। আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। আমার আব্বু আমার বিয়ে অন্য জায়গায় দিতে চেয়েছিল, তাই বাধ্য হয়ে আমি আপনার ছেলেকে বিয়ে করেছি। এছাড়া আমার আর কিছু করার ছিল না। কিন্তু মা, এটা তো ঠিক না। আর তার থেকে বড় কথা, তুমি বড় লোকের মেয়ে, আমাদের পরিবারে মানিয়ে গুছিয়ে থাকতে পারবে না, তোমার কষ্ট হবে। তুমি তোমার বাবার বাসায় ফিরে যাও মা। না আম্মু, আমি শামীমকে ভালোবেসে এখানে যখন এসেছি তখন ওর সঙ্গে বাকি জীবনও কাটাতে পারবো। শুধু আপনারা আমাদের সঙ্গে থাকলেই হবে। তুমি যদি মেনে নিয়ে থাকতে পারো তাহলে আমার আর কি। শামীম বৌমাকে নিয়ে বাসায় আয়, তোমরাও আসো। তাই বাবু, ঈশা আপু, তোমরা কেমন আছো? ভাইয়া, তোমরা কেমন আছো? আমরা আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো। আপনি? ও আমার বান্ধবী সেতু। আচ্ছা আচ্ছা, ভিতরে আসো আপু। সবাই ভেতরে গেল। শামীমের মা সবার জন্য শরবত নিয়ে আসে। সেতু বলে,
এসবের কোনো দরকার ছিল না আন্টি। তাই বললে হয়? তুমি আমার বৌমার বান্ধবী, আমার বাসায় প্রথম এলে। সবাই কিছুক্ষণ থেকে যে যার বাসায় ফিরে যায়। সানিয়া আলভিকে শামীমের রুমে নিয়ে গিয়ে বলে, ভাবি, এটা ভাইয়ার রুম, আজ থেকে তুমি এখানে থাকবে। ভাবি, হ্যাঁ আপনি বলো। তোমার রুমটা পছন্দ হয়েছে তো? আর হ্যাঁ, তুমি আমাকে আপি বলবে না। হ্যাঁ খুব পছন্দ। আপনি বলো না কেন, তুমি তো ওর বোন। বোন তো, আপু তো আর নয়। তাছাড়া আমরা সমবয়সী হব। তুমি আমায় নাম ধরে ডাকবে। সেটা কি ভালো দেখায়? দেখাবে, কেন দেখাবে না? আমরা মেনে নিলেই হলো। তোমার সঙ্গে কথায় পারবো না। আচ্ছা ঠিক আছে, তাই হবে। থ্যাংক ইউ আমার মিষ্টি ভাবি। আমি আসি। আমার ভাইয়াকে একটু বেশি বেশি করে ভালোবাসা দিও। আমার দুষ্টু ননদ। থ্যাংক ইউ আমার মিষ্টি ননদের জন্য। এখানে এসে তোমার মতো একটা বান্ধবী পেলাম। ওকে ভাবি, তুমি থাকো, আমি ভাইয়াকে পাঠিয়ে দিচ্ছি। ওকে, তুমিও এবার রেস্ট নাও। আমার কথা ভাবতে হবে না, আজ তুমি নিজেকে নিয়ে ভাবো। বদমাশ মেয়ে। আলভি সানিয়াকে তাড়া করতে যাবে, তার আগে সানিয়া দৌড়ে পালায়। এমন সময় শামীম রুমে আসে। আলভি ও সানিয়াকে দৌড়াতে দেখে শামীম বলে, কি হলো জান, বোনকে তাড়া করছো কেন? আর বলো না, তোমার বোন খুব বদমাশ। আচ্ছা সব ছাড়ো, এখন তুমি বলো, তোমার কোনো সমস্যা হবে না তো? দেখো জান, আমি খুব গরিব। বাবু, আমি সব জেনে তোমাকে ভালোবেসেছি, তাই ওটা নিয়ে ভয় পেও না। আলবিকে বিয়ে করে আমার লাইফ খুব সুন্দরভাবে চলছিল। বিয়ের কয়েক মাস পর নেমে এলো আমার জীবনে কাল বৈশাখী জ্বর। যে জ্বর আমার জীবন বদলে দেয়। কিভাবে কি হলো সেটাই ভাবছেন তো? তবে চলুন শোনাই আমার জীবনের ওই কালো অধ্যায়। আমাদের বিয়ের 3 দিনের দিন আমার ফোনে একটা মেসেজ আসে, নীল পরি পাঠিয়েছে। জান, কি শুনলাম? আবার আপনি? আপনাকে না বলেছি মেসেজ দিবেন না? আর কি শুনেছেন আপনি? শুনলাম তুমি নাকি বিয়ে করেছো। হ্যাঁ করেছি তো, আমি বিয়ে করেছি, তাতে আপনার কি? তুমি কেন বলছো না আমি তোমাকে ভালোবাসি? আমি তোমাকে অন্য কারোর হতে দেখতে পারবো না। সেটা আপনার প্রবলেম, আমার নয়। আমি যাকে ভালোবেসেছি তাকেই বিয়ে করেছি। আমি যে তোমাকে ভালোবেসেছি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। দেখুন, আপনি যে ভালোবাসা বলছেন সেটা কোনো ভালোবাসা নয়। ভালোবাসা একতরফা হয় না। আপনি বলছেন আপনি আমাকে ভালোবাসেন, আমি কখনো বলেছি যে আমি আপনাকে ভালোবাসি? কিন্তু শামীম, প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না। আমার বউ আছে আর আমি তাকে খুব ভালোবাসি। আর তোমার বউ যদি তোমার লাইফে না থাকে, তবে কি তুমি আমাকে বিয়ে করবে? অসম্ভব। এসব আপনি কি বলছেন? আমি খুব শীঘ্রই দেশে আসছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমাদের। আমি তোমাকে আমার করেই ছাড়বো। আপনার যা করার করুন, আমি কখনো আপনার হবে না। আমি আমার জানকে খুব ভালোবাসি। আমি নীলপরির সঙ্গে কথা বলছি এমন সময় আলবি এসে বলে, কি করছো জান, ভার্সিটি যাবে না? যাব, সামনে এক্সাম, যেতে তো হবেই। তুমি যাবে না? হ্যাঁ যাবো। দেখতে দেখতে এক্সাম হয়ে গেল। আমি আলবিকে বললাম, জান এতদিন তো পড়ার চাপে কোথাও যেতে পারোনি, তুমি কোথাও যাবে বলো, তোমাকে নিয়ে যাব। সত্যি বলছো জান? হ্যাঁ সত্যি, বলো কোথায় যাবে? আমি আব্বু আম্মু ভাইয়ার সঙ্গে দেখা করতে চাই জান। ওকে, তুমি সন্ধেবেলায় রেডি থাকো, আমি এসে নিয়ে যাব। থ্যাংক ইউ জান পাখি। সেদিন আলবি খুব খুশি হয়েছিল বাবার বাসায় যাবে বলে, কিন্তু কে জানতো সেই ঘুরতে যাওয়া যে আমাদের জীবনে জ্বর নিয়ে আসবে। তাহলে চলুন সেই জ্বরের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। সেই জ্বর আর কেউ না, আলবির বোন অবনী। আমরা যখন ওই বাসায় যাই, আমাদের দেখে আলবির আম্মু, আতিক ও ভাইয়া খুবই খুশি হয়। আতিক দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলে, ভাইয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো ভাই? আমিও আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া, তুমি তো আমাকে পড়াতে এসে আমার আপুকে বিয়ে করে নিলে। কি করবো বলো ভাই, তোমার আপু যে আমার মন চুরি করে নিয়েছিল। আপু তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমি ভাইয়া, তোমরা কেমন আছো? আমরাও আলহামদুলিল্লাহ ভালো। তোর জন্য একটা খবর আছে। কি খবর ভাইয়া? আপনি এসেছে। সত্যি ভাইয়া? বোন এসেছে? কবে এলো? হ্যাঁ, ও কাল এসেছে। তবে তুই ওকে না জানিয়ে বিয়ে করেছিস বলে ওর রাগ হয়েছে। এটা তো স্বাভাবিক। ঠিক আছে, আমি দেখছি। বলেই আলভি ওপরে যেতে যাবে, এমন সময় ওপর থেকে নিচে নেমে আসে একটা মেয়ে। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। মেয়েটার দিকে চোখ পড়তেই শামীম আর চোখ সরাতেই পারছে না। তখন আলভি শামীমকে একটু কনুই দিয়ে ঠেলা দিয়ে বলে, ওই যান, মুখ বন্ধ করো, না হলে মশা ঢুকে যাবে তো।
এইভাবে হা হয়ে আমার বোনকে গিলে খাবে নাকি? আলবির কথা শুনে আমি একটু লজ্জায় পড়ে যাই, নিজেকে সংযত করে নিয়ে বলি, উনি? ও আমার বোন, আবি মেয়ে। ওকে উনি বলতে হবে না, ও তোমার শালি হয়। এমন সময় অবনি নিচে এসে আলভি ও শামীমের সামনে দাঁড়ায়। আনভি আলভিকে বলে, আপি তুই এটা আমার সাথে কি করে করতে পারলি? আমাকে না জানিয়ে একটা গরিব খ্যাতখেটে বিয়ে করে নিলে? একবার আমাদের স্ট্যাটাসের কথা ভাবলি না?